4টি টিমে ভাগ হবে এই সিক্রেট অপারেশনটি। এক এক দলের কাজ থাকবে এক এক রকম। সবার সামনে লিস্ট রাখা আছে, দেখে নিন কে কি টিমে আছেন, কোন টিমে আছেন কে, কি কাজ। নুরুল আলম সিদ্দিকী বলে উঠলেন সেনাবাহিনীদের উদ্দেশ্যে। অতি উৎসাহিত হয়ে এক এক সেনা নিজেদের নাম খুঁজতে লাগলো। অফিসার হারুন যখন নিজের নামটা কোথাও খুঁজে পেল না, অসম্ভব রকমের পরিবর্তন ঘটল তার মুখশ্রীতে। দাঁতে দাঁত চেপে নিচের দিক করে তাকিয়ে রইল। নুরুল আলম সিদ্দিকী এক পলক হারুনকে দেখলেন, মুচকি হেসে বললেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুদ্ধে যেতে বুক কাঁপবে না মিস্টার হারুক? হারুক অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, নিম্নস্বরে বলল, অনিশ্চিত জীবন নিয়েই নিবাসে পা দিয়েছিলাম স্যার। এখন আপনি যদি অন্তঃসত্ত্বা স্ত্রীর দোহাই দিয়ে আমাকে পিছিয়ে যেতে বলেন, তাহলে বলবো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার স্ত্রী সন্তান। নুরুল আলম সিদ্দিকী চোখে মুখে অবাকতা নেই, তবে অদ্ভুত চোখের দৃষ্টি। তার আপা যখন প্রসব বেদনায় ছটফট করছিল, বারবার দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করছিল, সেদিন সে বুঝেছিল এই সময়টাতে একজন মেয়ের নিজের মানুষটাকে খুব দরকার হয়। হাজারটা কষ্ট সহ্য করে নেয় একটু ভরসায়। গম্ভীর কণ্ঠে তিনি বলে ওঠেন, মানুষ সামাজিক জীব, একা কখনোই বাঁচতে পারবে না। আপনি দেশের গৌরব ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি দেশের জন্য লড়ে যাবেন। লড়ার গতি কমে এলে আপনাকে সম্মাননা দেবে, কিছুটা আফসোসও করবে, কিন্তু আপনার পরিবারের মনে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমরা দেশের জন্য নিঃস্বার্থ খেটে যাই, তেমনি আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের দেখাশোনা করে, আপনার অংশকে নিজের মধ্যে ধারণ করেছে। কতটা কষ্টের দিনগুলো আপনাকে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আমাদের থেকে তাদের যুদ্ধটা কিন্তু কম নয়। স্ত্রীকে কথা দিয়েছেন না, যে করে হোক প্রসবের সময়টায় তার পাশে থাকবেন। কথা রাখুন মিস্টার হারুন, আপনার নারী যোদ্ধাটাকে পুরস্কার স্বরূপ আপনার উপস্থিতি দিন। যুদ্ধে না হয় এসে যোগ দিবেন, এই যুদ্ধের সময়সীমায় আয়তের বাইরে। হারুন ভেজা চোখে মুচকি হাসল। বউটা কতবার যে বলেছে, সেও তো বলেছিল, এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে? সবার প্রথমে দেশকে রেখেছে বলে লজ্জিত হলো না হারুন? এ যেন তার জন্য অসীম গৌরবের। নুরুল আলম সিদ্দিকী অদ্ভুত ভঙ্গিমায় বললেন, আপনাদের প্রথম কাজ হলো অপারেশন সিক্রেট, সেটা মনে রাখা। রাতের আঁধারে বান্দরবান ঢুকবেন। চার্জ অনুযায়ী ঢাকার উপযুক্ত ব্যবস্থা আপনাদেরই করতে হবে। ভেসে বেড়ানো মেঘের মতোই আপনাদের উড়ে উড়ে এক এক জায়গায় বাসস্থান করতে হবে। এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো অফিসার আফিফ মুনতাসির যেন কোনোভাবেই মিশন সম্পর্কে টের না পায়। সে ছুটিতে আছে, থাকুক। তৃতীয় হলো আপনাদের সামনে বান্দরবান জেলায় কিছু সম্মানিত লোকের বিবরণ দেওয়া রয়েছে, সেগুলো খেয়াল রাখবেন। আর আগ বাড়িয়ে কোনো রকম অস্ত্রের ব্যবহার করবেন না। আপনাকে যদি 3টে চড়ও খেতে হয়, হজম করে নেবেন। মনে রাখবেন, এতেই আপনার জন্য মঙ্গল। সর্বশেষ হলো এই অপারেশনটা বহু পুরনো, অনেক রহস্য। আপনারা বুদ্ধিমান, এক একটা ধাপ পেরিয়ে যাবেন, আপনাদের সামনে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সবাই প্রস্তুত তো? এবার সবাই চিল্লিয়ে বলে উঠল, জি স্যার, প্রস্তুত। নুরুল আলম সিদ্দিকী ফুস করে শ্বাস ছাড়লেন। তার হাতে বহুদিনের জমানো কিছু হিসেব, কিছু প্রমাণ ছাড়া সত্য। এবার ছেলের পা বাড়ানোর আবার আলমারির এক কোণায় পড়ে থাকা ফাইলটা তার হাতে নিলেন। জার্নিটা যে সুখকর হবে না সে জানে। সত্যগুলো মিথ্যের আড়াল থেকে বেরিয়ে আসবে। হয়তো তার জীবনটাও পরিবর্তন হবে। হারাবে কিছু, আবার হারাতে নাও পারে। সব সময়ের উপর ছেড়ে দিয়েছেন। প্রতিদিন কার মতো এবারও তিনি উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক কিছু বলার কথা ভাবলেন। ফাইল গোছাতে গোছাতে বললেন, তোমাদের এই যুদ্ধটা আদিবাসীদের জন্য, তাদের রক্ষার জন্য। আমাদের মুক্তিযুদ্ধে এমন একজন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন যাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। একমাত্র তার সাহসিকতার জন্য ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। এবার তাকে সম্মান ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তার জাতিকে রক্ষা করার দায়ভার তোমাদের। মাথায় রাখবে, পিছিয়ে যাওয়া মানে পরাধীনতার শিকলে আটকে যাওয়া, মিথ্যেকে নীরব সমর্থন জানানো। আমার বিশ্বাস, আমার তৈরি করা এক একটা সৈন্য বীরযোদ্ধা। আজ অনিয়ম করার ইচ্ছে পোষণ হয়েছে। ইচ্ছেরা যেন আজ ডানা মেলে উঠছে। অফিসে যায়নি, ঘুমিয়ে আছে আদিল। হুট করেই মন যে এমন ভাবনা করলো, তার কি কোনো দোষ আছে? তবে আদিল মাহমুদ যে বলে মনের উপর তার নিয়ন্ত্রণ সর্বাধিক। ঘুম ঘুম চোখে ঠোঁট বেঁকিয়ে হাসলো আদিল। বাবার গার্ডকে সাদরে গ্রহণ করতেই তো এত আয়োজন। ঠিক করেছে সারাদিন আজ ঘর থেকে বেরই হবেন না, কিন্তু নিয়তি যে আগে থেকেই ঠিক করে রেখেছে। তার ইচ্ছেকে বুড়ো আঙুল দেখিয়ে হেলে দুলে হাজির হলেন মিসেস নুরি। দরজায় পরপর কয়েকবার নক করলেন, কোনো সাড়া শব্দ নেই। দীর্ঘশ্বাস গোপন করে দরজায় ঠেকে সোফায় বসলেন। আজ তিনি ঠিক অপেক্ষা করবেন।
কতদিন কাছ থেকে ছেলেটাকে দেখে না, তার কি মন পুড়ে না? বেশ বিরক্তি নিয়ে আদিল বিছানা ঝাড়লো, সময় নিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে বের হলো। মিসেস নুরিকে দেখে খানিক অবাকও হয়েছে, তবে প্রকাশ করলো না। মুখোমুখি বসে গম্ভীর স্বরে বলল, হঠাৎ আপনি এখানে? মিসেস নুরি চমকালেন, ম্যাগাজিন পড়ছিলেন উবু হয়ে। ছেলের কণ্ঠস্বর শুনে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলেন, ভাবলেস কণ্ঠে বলে উঠলেন, কেন আসতে পারি না? আদিল বলে উঠল, উত্তর জানা আপনার। মিসেস নুরি ভাবালেস মুখশ্রী আর ভাবালেস রইল না, ফুটে উঠল অসহায়ত্ব, কুণ্ঠিত হলো মন। নিচু স্বরে বললেন, আমি মা হই তোমার আদিল। আদিলের কর্ণকুহরে কথাটা পৌঁছানো মাত্রই শব্দ করে হেসে উঠল। হাসির সময়টা বেশ দীর্ঘ হলো, বিদ্রুপ মিশে আছে। মিসেস নুরি বুকটাই যেন কাঁটার মতো খুঁচাচ্ছে। নীরব রক্তক্ষরণে হৃৎপিণ্ড ফ্যাকাশে হয়ে যাবে না? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ থেমে যাবে না? মিসেস নুরি দাঁড়িয়ে পড়লেন। হাসি থামালো আদিল। তাচ্ছিল্য স্বরে বলে উঠল আদিল, মা শব্দটা খুব ছোট মিসেস, আপনার কি বৃহৎ ছড়া চলে? নুরি বলল, বেশি বলছো কিন্তু আদিল। প্রত্যুত্তরে আদিল বলে উঠল, বেশি বলছি বুঝি? মিসেস নুরি তর্কে গেলেন না, শান্ত স্বরে বললেন, মীরাকে বিয়ে করো, সুখের সংসার সাজাও, আপনার তোমার জন্য নয়। আদিল তবুও শান্ত স্থির, কিছুটা হেসে বলল, সাহস দেখছি আপনার বেড়েছে, কিন্তু আফসোস সাহস সময় ক্ষেত্র বুঝে ফলাতে পারেননি। আপনার বর জানে এখানে এসেছেন? পরপর দুবার ঢোক গিললেন তিনি। আদিলের নিকট এগিয়ে এলেন, নিচে বসে হাত ধরে বললেন, চোখ খোলো আদিল, চারপাশ ভালো করে দেখো, তোমার আড়ালে কি হচ্ছে খুঁজে দেখো। এসব ছেড়ে মীরাকে নিয়ে সুখের সংসার সাজাও, ভালো থাকো দুজন একসাথে। আদিলের ক্রোধের অনলে শরীর ঝলসে গেল যেন। রক্তিম চোখ দিয়ে তাকাতেই মিসেস নুরি উঠে দাঁড়ালেন, দু কদম পিছিয়ে গেলেন। আদিল দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনার প্রস্তাব না ঘটলে আমি অনেক কিছু করতে পারি। আপনার শরীরে বুলেট, বুকে ছুরি ঢুকাতে আমার হাত কাঁপবে না। আমি হৃদয়হীন। আদিল মাহমুদকে ভুল প্রমাণ করতে যাচ্ছেন? মিসেস নুরি স্থির নয়নে মিনিট খানেক ছেলের দিকে তাকিয়ে রইলেন, মাথায় আলতো করে হাত রেখে বললেন, আমি প্রার্থনা করব খুব তাড়াতাড়ি কারো জীবনে নায়ক হও, নায়িকার আগমন শীঘ্রই ঘটুক। একথা বলে মিসেস নুরি মুচকি হেসে হাঁটা ধরলেন। গেট পেরিয়ে বাইরে চলে যেতেই আদিল ক্রোধ সংবরণ করতে পারল না। সামনে থাকা টি টেবিল উল্টে চিৎকার করে বলে উঠল, নায়ক? হ্যাঁ নায়ক? নায়ক নয়, খলনায়ক আমি। নায়কের হৃদয়ে নায়িকার প্রতি অসীম ভালোবাসা থাকে। আমার হৃদয় পাথর, আমার প্রভাব সর্বত্র। আমার রাজ্যে একমাত্র খলনায়ক আমি, যার কারো প্রয়োজন হয় না, কারণ না। চায়ের কাপে ধোঁয়া উঠছে, খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে আহিত, গভীর মনোযোগ ছোট ছোট অক্ষরে। যার প্রথম পাতাতেই দৃশ্যমান ইন্সপেক্টর আতিকুরের হত্যাকাণ্ডের আপডেট। আগের দিন যেখানে ছিল নেই কোনো হদিস, খুনি দিব্যি ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া মেখে। যেখানে আজ শিরোনামে বড় বড় অক্ষরে লেখা, তদন্তকারী অফিসার ইতিমধ্যে ক্লু পেয়েছেন, পেয়েছেন কিছু ইঙ্গিত, ক্রমশ শীঘ্রই লোকচক্ষুর সামনে হাজির করবেন। কপালে বড়সড় ভাঁজ পড়ে তার, খানিক বিরক্তও হয়। এসব দেখলে তার মাথাটাই গরম হয়ে যায়। খবরের কাগজটা ভাঁজ করে চায়ের কাপ হাতে তুলে নেয়, এখনো গরম আছে। হেলায় ফেলায় চুমুক বসাতেই মুখশ্রীতে পরিবর্তন আসে। তৃপ্তিতে চোখ বুজে নেয় আহিত, জিহ্বা যেন এমন চায়ের স্বাদ আগে পায়নি। বেশ মজা করে চাটা পান করে সে। রান্নাঘরের ভেতর থেকে এক্সপ্রেশন পরখ করেছিল মনিরা, বিস্ময় ঘিরে ধরেছে তাকে। সামান্য একটা চা এত সুন্দর করে মানুষ খায়? উঠে দাঁড়ায় আরিস, চাটা পান করে ঘরের দিকে পা বাড়ায়। বেশিটা পথ হাঁটতে পারে না। তীক্ষ্ণ চোখের দৃষ্টি গিয়ে পড়ে মনিরার অবাক চাহনিতে। মেয়েটা এমন করে তাকিয়ে আছে কেন? এক পা এগিয়ে যায় সে। মনিরা থতমত খেয়ে যায়, নিজের বোকাম্য বুঝতে পেরে কাজের বাহানা করে এগিয়ে চলে যায়। আহিস যেন এক নিমেষেই ধরে ফেলল, কেন জানি হাসি পেল তার। কয়েক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে ভালো আছো? মনিরা কেঁপে উঠল, মিগি রোগীর মতো এক ঝলক কেঁপে অসাড় হয়ে এলো তার শরীর। ভালো আছো, এই শব্দটাই কি মাখা ছিল? সামান্য প্রশ্নটা বুকে বিঁধল কেন? কেনই বা হৃৎস্পন্দন বাড়িয়ে দিল? সাবলীল উত্তর দিতে গিয়েও সক্ষম হলো না মনিরা। চুপচাপ নত দৃষ্টি ফেলে ইতস্তত করতে লাগলো মনিরা। বেশ খানিকটা সময় আরিস উত্তরে অপেক্ষা করলো। যখন পেল না, ভারী রাগ হলো তার। মেয়েটা তাকে ইগনোর করছে কেন? পূর্ণ দৃষ্টিতে মনিরাকে পরখ করতেই বিরক্ত দৃষ্টিটা শান্ত হয়ে এলো। জড়তায় ফেসেছে মেয়ে, মুচকি হেসে বলল, এই মেয়ে জড়তা করছো কেন? ভালো নেই? ভালো থাকতে পয়সা লাগে নাকি? ভালোবাসা পেয়েও যারা ভালো নেই বলা পাবলিকদের আমার খুবই অপছন্দ। তুমি কি আমার অপছন্দের লিস্টে পড়তে চাচ্ছ নাকি? মনিরার মনে হলো ছেলেটা তাকে উপহাস করেছে, তাকে দুর্বল ভাবছে। নিমেষেই নিজের সকল জড়তা কাটিয়ে দ্বিগুণ গম্ভীর স্বরে বলে উঠল মনিরা, আমি না মানলেও সম্পর্কে আমি আপনার ভাবি হই, আপনি বলে ডাকুন। এই মেয়ে না বলে ভাবি ডাকুন, শুনতে ভালো দেখায়।
আহিস বলে উঠল, আমাকে খারাপ লাগছে বুঝি? আমার তো মনে হচ্ছে আমার মতো ভালো আর কেউ নেই, আপনিও না। থেমে দেয় মনিরা, ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি। অপর পক্ষকে পাল্টা জবাব দিতে হারিয়ে দেওয়ার মাঝে এত আনন্দ মিশে আছে কেন? খানিক চুপ থেকে আবার বলল মনিরা, আমি আপনার লিস্টেই থাকতে চাই না। সেখানে পছন্দ অপছন্দ ভাবা বড়লোকি কারবার।